প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। সাম্প্রতিক সময়ে আলোচিত বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান নিউজ ইনসাইট। দর্শক, গুলশানে হলি আর্টিজান, কিশোরগঞ্জের শোলাকিয়া এবং নগরী কল্যাণপুরের ঘটনাসহ দেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তৎপরতা নিয়ে আমাদের সবার মনে আছে নানা প্রশ্ন। সেসব বিষয় নিয়ে আজ আমাদের কথা বলতেই আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ AK শহীদুল হক। আর পুরো অনুষ্ঠানে আমি আরিফুর রহমান থাকব আপনাদের সাথে। শুরুতেই আপনাকে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। IGP, প্রথমেই বলবো যে গুলশানে হলি আর্টিজান এবং শোলাকিয়া আমরা কল্যাণপুরেও দেখেছি। আপনি বলেছেন এদের পেছনের মাস্টার মাইন্ডকেও অলরেডি আপনি শনাক্ত করে ফেলেছেন। আসলে এসব ঘটনা ঘটানোর মূল কারণটা কি? মাস্টার মাইন্ডদেরকে যেহেতু আপনারা শনাক্ত করতে পেরেছেন, অবশ্যই জানতে পেরেছেন তাদের আসলে মোটিভটা কি। ইসলামী জঙ্গি সংগঠন সে আল কায়দা দিয়ে শুরু হয়েছে, তারপর তার নিউ ভার্সন আইএস। তো এদের যে ফিলোসফি, যে খেলাফত প্রতিষ্ঠা করা, মানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, আল্লাহর যে আইন করছে, আল্লাহর বান্দা যারা তারা সেই আইন মেনে চলবে। মানুষের তৈরি কোনো আইন দিয়া পৃথিবী চলবে না। এই ফিলোসফিতে তারা চাচ্ছে ইসলামী আইন তৈরি করা, খেলাফত তৈরি করা, এই জন্য জেহাদ করা। জেহাদের মাধ্যমে এটা করা সম্ভব। কোনো মুসলমান বা কোনো শাসক, মুসলমান শাসক যারা আছে বর্তমানে বিশ্বে, কোনো শাসকই আল্লাহর আইন চায় না, কোনো শাসকই খেলাফত চায় না। যার কারণে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যারা প্রভাবশালী ব্যক্তি আছে তাদের বিরুদ্ধে এই জেহাদ করে তারপর খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। এটা হল তাদের লক্ষ্য। তো মানে আল কায়দা, IS যে লক্ষ্য নিয়ে আছে, বাংলাদেশে যে আমরা বলি হোম গ্রোন, আমাদের দেশের মধ্যেও তাদের আইডিওলজি ধারণ করে, বিশ্বাস করে, তাদের ফিলোসফিতে যারা বিশ্বাস করে, এই ধরনের কিছু জঙ্গি সংগঠন বাংলাদেশে ছিল। এবং তারা বিভিন্ন কৌশলে, বিভিন্নভাবে এই দেশের তরুণ যুবক এদেরকে অপপ্রচার মাধ্যমে এদেরকে এই জঙ্গি পথে নিয়ে আসতেছে। আমরা একটি বিষয় স্পষ্ট হলাম যে জিহাদ করে খেলাফত সৃষ্টি করা, এটা মোটিভটা আমরা জেনে গেলাম। তো একটা কথা বলবো যে আপনি বলেছেন যে জঙ্গি হামলা যেগুলো হচ্ছে, এরই মধ্যে যেগুলো হয়েছে, মাস্টার মাইন্ড তামিম চৌধুরী এবং মেজর জিহা সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত, তার কথা বলেছেন। ঠিক জানতে চাইবো এরা আসলে কোন জঙ্গি সংগঠনের, এই জিনিসটা জানতে চাইবো। পাশাপাশি এদের অর্থায়নটা আসলে কারা করছে? আচ্ছা, জঙ্গি সংগঠনতে আমাদের যে 6টা জঙ্গি সংগঠনকে আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি। তার মধ্যে এখন যেটা প্রথম থেকে বেশি ব্যাপার ছিল JMB, সেই JMB এখনও আছে। তো তাদের নতুন ভার্সন শুরু হয়েছে, নিউ JMB। যারা প্রথম থেকে পুরান আছে, শাইখ আব্দুর রহমানের সাথে, সাইদুর রহমানের সাথে, বাংলা ভাইয়ের সাথে, ওই ফ্যাকশনটা এখনও আছে। তারা কিন্তু বড় ধরনের ডিস্ট্রাক্ট করে না। তারা তাদের ফিলোসফির সাথে, ইসলামী আইডিওলজির সাথে কনফ্লিক্ট করে, বা তাদের ভাষায় যারা প্রকৃত মুসলমান না, প্রকৃত ইসলাম চর্চা করে না, এই সমস্ত ব্যক্তি এবং যারা ব্লগার, যারা মুক্তমানা ইসলামের বিরুদ্ধে লেখে, আমাদের নবীজির বিরুদ্ধে লেখে, তাদের টার্গেট করে তাদেরকে হত্যা করে। আর যারা নিউ JMB, নিজেদেরকে তারা IS দাবি করে, IS ফিলোসফিতে তারা বিশ্বাসী, তারা কিন্তু বড় ধরনের ডিস্ট্রাকটিভ করে। তার বিদেশি মারবে, বিধর্মী মারবে, তার বড় ধরনের ঘটনা ঘটে, মানুষ মাস কিলিং করে তার বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করবে। এই দুইটা গ্রুপ এখানে আছে। আর বাই দিস টাইম 2013 থেকে আরেকটা সংগঠন সৃষ্টি হয়েছে, আমি IG হওয়ার পরে আমি বেন করছি, সেটা ABT, আনসারুল্লাহ বাংলা টিম। নতুন নাম দিয়েছে তারা, আনসারুল্লাহ বাংলা ইসলাম। এরাও কিন্তু একইভাবে ওই আপনার ব্লগার হত্যা করছে। তারপর যারা সুফিবাদে বিশ্বাস করে, যেমন আমাদের দরগা শরীফ যারা করে, ওরস করে, এদের তারা পছন্দ করে না, এদের তারা হত্যা করে। তাহলে এই দুজন কি তাহলে নিউ JMB সদস্য? নিউ JMB যেটা বলে, হ্যাঁ, যারা যারা সাংবাদিক সম্মেলনে বলেছি, আপনার তামিম চৌধুরী, সে নতুন যে JMB, যারা তারা দাবি করে IS, সেই JMBর বাংলাদেশের প্রধানই তামিম চৌধুরী। আমাদের তদন্তে যে সমস্ত বিষয়গুলো আমরা পেয়েছি, যে সমস্ত তথ্য প্রমাণ পেয়েছি, তাতে সেই এখানে পরিচালনা করতেছে। সে বাংলাদেশের বংশোদ্ভূত, কিন্তু সে কানাডার নাগরিক। সিরিয়াতে গেছে, সিরিয়াতে যুদ্ধ করছে, ওখান থেকে দীক্ষা নিয়ে এসে সে বাংলাদেশে ঢুকছে।
আর মেজর জিয়া সে তো আউটস্টেট মিলিটারি অফিসার, সে আনসারুল্লাহ বাংলা ইসলাম তার সাথে সম্পৃক্ত, তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের পরিকল্পনা করা, এগুলি সে করছে আর কি। আমরা এই জঙ্গিবাদ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে আমরা এখন সেটা দেখে আসব। আমরা কোনো জঙ্গলিবাদ এবং হামলাকারীদেরকে আমরা পছন্দ করি না। তারা যেভাবেই হোক এই দেশ থেকে তাদেরকে নির্মূল করতে হবে। এটা তো মানে বহুদিন যাবৎ পৃথিবীর সব দেশে এখন শুরু হচ্ছে, আমাদের দেশে অনেক শুরু হচ্ছে। এটাকে তো মনে করেন সরকার যেভাবে প্রতিহত করতেছে, সবাই মিলে আরও সবাই অংশগ্রহণ করলে এটা প্রতিহত করা যাবে। প্রথমত এইটা যে ইসলাম সম্পর্কে আমাদের সঠিক ধারণা দিতে হবে, আসলে ইসলাম আমাদের কি শিক্ষা দেয়, আর কি আসলে জঙ্গিবাদ কি আর জিহাদ কি, এটার মধ্যে যেন সঠিকভাবে আমাদেরকে পার্থক্য বোঝানো হয়। মূলত হচ্ছে রুট লেভেলটাকে খোঁজা উচিত। আর রুট লেভেলটা যদি ভাবেন তাহলে হচ্ছে ধর্মীয় অন্ধত্বতা এবং জ্ঞানের অভাব। তো সরকারের উচিত যে এই জিনিসটাতে মনোনিবেশ করা এবং কিভাবে মানুষের মধ্যে এই ধর্মান্ধতা দূর করা যায়। শুধু সরকার একা কিছু করতে পারবে না, আমাদের উচিত সরকারের সাথে সাথে প্রতিটা ঘরে ঘরে আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দেওয়া, তাদেরকে সুশিক্ষিত করা। শুধুমাত্র তখনই এই জঙ্গিবাদ থেকে, এই জঙ্গি সন্ত্রাসী থেকে আমরা মুক্তি পাবো। সবচেয়ে বড় প্রয়োজন হলো জনসচেতনতা, গণসচেতনতা এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়ে সচেতনমূলক আলোচনা করা। গোটা বাংলাদেশে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা, এই ক্ষেত্রে এটার কোনো বিকল্প নেই। ছেলেপেলেদেরকে এ বিষয়ে পূর্ণাঙ্গ শিক্ষাদান করতে হবে, অন্তত বেসিক যে নলেজ ধর্মীয়, এটা তাদেরকে দান করতে হবে। তাহলে এই বহির্বিশ্বের যে শক্তিগুলো যারা ছেলেদেরকে ডাইভার্ট করতে চাচ্ছে, তাহলে এটা সম্ভব হবে না কখনো। আপনি সাধারণ মানুষের কথা শুনলেন, আমরা নেওয়ার চেষ্টা করেছি সাধারণ মানুষের ভাবনাগুলোকে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা অত্যন্ত পজিটিভ কথা, প্রত্যেকটা ব্যক্তি পজিটিভ কথা বলেছে এবং আমি মনে করি তাদের মধ্যে দেশপ্রেম আছে, তারা সমাজ সচেতন, তারা ধর্ম সচেতন এবং তারা যে কথাগুলি বলতেছে সেই কথা কিন্তু আমাদেরও কথা। যারা এই জঙ্গিবাদ হয়েছে তারা কিন্তু ওই ইসলামী লাইনে এত গভীর কোনো জ্ঞান নাই তাদের। আমরা একটা জঙ্গিকে ধরেছি গাইবান্ধা, সে 35টা সূরার অংশ, 2 লাইন 3 লাইন, সে 35টা সূরা তার মুখস্থ এবং সে বাংলা তর্জমা করতে পারে। কিন্তু ওই সূরার মাঝখানে একটু বলে সে, কিন্তু তার আগে কি পিছনে কি, ওটা শানে নজুল কি, কেন নাযিল হয়েছিল, ওগুলো সে কিছু জানে না। যেখানে যেখানে যুদ্ধ করতে হবে, জেহাদ করতে হবে, এইগুলি যেখানে যেখানে আছে সেই সমস্ত সূরা খুঁজে এনে একটা কোম্পানি করে তার কাছে সেটা আছে, কিন্তু সে নিজে কিন্তু ভালো করে কোরআন শরীফ পড়তে পারে না। সে ধর্ম সম্বন্ধে তার অতটুকু ছাড়া কোনো জ্ঞান নেই। আর যারা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে এই জঙ্গি হয়েছে তাদের তো ধর্ম সম্বন্ধে সাধারণ জ্ঞানও নেই। অনেকে কিন্তু নামাজ কালামও কেউ পড়ে না। যে নির্বাস যে মারা গেল, সে তো ওখানে মডার্ন লাইফ লিড করতো, সে নাচতো, ড্যান্স করতো, সে অসংখ্য মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। হঠাৎ করে তার ট্রান্সফরমেশন, চেঞ্জটা, এটা তো একটা মানে পারভার্সন আর কি, যে কোনো কারণেই এটা হিপনোটাইজ করে ফেলছে, যে কোনো একটা শক্তি তাকে বুঝিয়ে এটা হিপনোটাইজ করে গেছে। এখানে যদি প্রকৃত ধর্মীয় শিক্ষাটা তার ভিতরে থাকতো তাহলে তো তাকে ডাইভার্ট করতে সে বুঝতে পারতো কেন। এই যে মারা গেল যে সে কল্যাণপুরে, সে মৃত্যুর আগে একটা অডিও বার্তা দিয়ে গেছে, সে বক্তব্য দিয়ে গেছে। সেখানে তার ফ্যামিলি, তার বাবা মা সে মুরতাদ বলছে, সে কিছু ইংলিশে কথা বলছে, আরবিও বলছে। সে যতটুকু সে মুখস্থ করছে অতটুকু ছাড়া কিন্তু তার ডেপথ অফ নলেজ নাই। ডেপথ অফ নলেজ নাই, বেসিক যে ধর্মের ধারণা সেটা না থাকার কারণেই এই বিপদে চলে গেছে। তাহলে আমরা এটা বলতে পারি যে বেসিক ধর্মীয় অনুভূতিবোধ বা ধর্মীয় জ্ঞান যদি আমরা এখন থেকে প্রাতিষ্ঠানিকভাবে সারা দেশে শিক্ষা পরিবেশে যদি না ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক কঠিন সময় বা খারাপ সময় আসতে পারে। এটা তো আমরা বলতেই পারি। সেটা বলতে পারি, কারণ আমাদের এই ইসলাম ধর্ম যেটা আমাদের, এটা তাদের সম্বন্ধে বেসিক নলেজ দিতেই হবে। ওই যে ওদের কাছে আমরা একটা ডায়াগ্রাম পেয়েছি, ওরা ডায়াগ্রাম করছে এইভাবে, আমার মোবাইলও আছে, যে প্রথম রুহু জগৎ থেকে মায়ের গর্ভে আসবে বাচ্চা, তারপর পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসার পর তার মৃত্যু হবে, তারপর কবরে যাবে, তারপর হাসরের ময়দানে বিচার হবে, তারপর দোজখ আছে, জাহান্নাম আছে। যারা জেহাদ করে শহীদ হবে তারা সরাসরি জান্নাতে যাবে, তাদের কোনো বিচার টিচার নাই, এই তুমি জান্নাতে যাবে। তো ওরা মৃত্যুর আগে যদিও বলছে, সে বলে গেছে তোমরা পুলিশ, তোমরা জাহান্নামে যাওয়া, আমরা জান্নাত চলে যাচ্ছি। কিভাবে তাহলে ব্রেইন, একটা ব্যক্তি সারা জীবন ধর্মকর্ম পালন করে, ভালো কাজ করে, মানুষের উপকার করে, আল্লাহ ধ্যান করে, সে বেহেশতে যাবে কিনা, জান্নাত যাবে কিনা সে নিজেও জানে না, তাই না? আর এখন মানুষ মারিয়া আপনি সরাসরি জান্নাতে যাবেন, এটা তো পারভার্সন।
এবার আমরা আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব, আপনারা প্রশ্ন করুন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে বাংলাদেশে চিহ্নিত কোনো আইএস নেই, তবে এখানে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে বাইরের কেউ। স্যার, এই বিষয়টি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অনুসারে জনগণের মনে কি আরও আতঙ্কের সৃষ্টি করছে না? ধন্যবাদ। না, উনি ওনার অবস্থান থেকে বলছেন, কিন্তু তারা এতদিন বলছে বাংলাদেশে আইএস আছে। আমরা বলছি আইএসের কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। আইএসের সাথে বাংলাদেশে যারা হোমগ্রোন জঙ্গি বা মিলিটেন্ট আছে তাদের সাথে কোনো যোগাযোগ, কোনো লিঙ্ক আমরা খুঁজে পাইনি। ওরা আমাদের সাথে বারবার আসছে, বারবার কথা বলছে। আমেরিকা থেকে মন্ত্রী পর্যায়ের নেতারাও আসছে। এখন বাস্তবতা উনি বুঝতে পারে উনি স্বীকার করলেন যে এখানে কোনো আইএস নেই। তবে আইএস না থাকলেও বাহিরে এখানে যারা হোমগ্রোন মিলিটেন্ট, উনি বলছেন সেটা বাহিরের প্রভাবে তারা প্রভাবিত হচ্ছে, এটা অবশ্য সত্য। এই যে যারা জঙ্গিবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে নানানভাবে তারা দিচ্ছে। তো এইটাতে কিন্তু আমাদের ছেলেপেলে যারা ওই রাত্রেবেলা ঘুমায় না, বসে বসে ওই ল্যাপটপ নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, তারা এইগুলিতে অনেকেই কিন্তু মোটিভেটেড হয়ে যায়। তার সাথে যদি আবার এখানে অবস্থান করে এই ধরনের আরও কাউকে ডাইরেক্ট তার কন্ট্যাক্টে আসে, তখন তার অ্যাক্সেলারেট হয়ে যায়, তখন সে ওইদিকে মোটিভেশন হয়ে যায়। তো বাহিরের শক্তি এইভাবে আসছে, মানে আপনার ইসের মাধ্যমে, ওই সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, এইগুলির মাধ্যমে তার মোটিভেশন হচ্ছে। কোনো বাইরে থেকে কোনো লোক এসে তাদেরকে যে মোটিভেশন করতেছে সেই ধরনের কোনো আমাদের কাছে তথ্য নেই। তবে এখানে মানুষের আতঙ্কের কিছু নেই, আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা এখন জনগণ, দেশবাসী বুঝতে পারছে যে এখানে একটা অশুভ শক্তি আছে, তারা এইভাবে আমাদের সন্তানদেরকে বিপদে নিয়েছে। এখানে আপনি একটি বিষয় বলেছেন যে সোশ্যাল মিডিয়া যে প্রভাবিত হওয়ার একটা বড় একটা জায়গা, তো বাইরের দেশ থেকে এটাই কি তাদের সবচেয়ে বড় মাধ্যম প্রভাবিত করার জন্য? সোশ্যাল মিডিয়ার তারা কি আশ্রয় নিচ্ছে, নাকি তাদেরই কোনো মানে তাদেরই অনেক ধরনের কার্যক্রমের জন্য তাদেরই কোনো লোকজন এই দেশে থেকে প্রভাবিত করছে? কোনটা? না, এটা আমি তাই বললাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা মোটামুটি মোটিভেট হয়। তারপর এখানে যারা এই দেশে যারা রিক্রুটমেন্ট করে, কিছু ওদের গ্রুপ থাকে, যে দাওয়াতি গ্রুপ, একটা গ্রুপ দাওয়াত দেয়, তার টার্গেট করে, ইউনিভার্সিটি যাক, কলেজে যাক, মসজিদে যাক, টার্গেট করে। হয়তো মসজিদে নামাজ পড়ে একটা ছেলে রেগুলার দেখলো নামাজ পড়তেছে, ও টার্গেট করে তাকে তার বোঝায়। অথবা ইউনিভার্সিটিতে গিয়ে খোঁজখবর নেয়, এই ধরনের একটা মেসেজ ছেড়ে দেয়, এটা কে লুফে নেয়, তাকে নেয়। এভাবে বিভিন্ন কৌশলে তারা দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পর এক পর্যায়ে তারা তাদের কোনো একজন নেতার কাছে নিয়ে যায়, যে ভালো বুঝাইতে পারে, ভালো বক্তা, আরবি বলে নানানভাবে বুঝাই তাকে মোটিভেট করে। এরপর জেহাদে আনার জন্য তাকে বাসা থেকে নিয়ে আসে, হিজরত করায়। হিজরত করানোর পরে তাকে আবার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দিয়ে ওখানে ফিজিক্যাল ট্রেনিং হয়, তারপর আপনার একাডেমিক ট্রেনিংও দেয়। দেওয়ার পর তাকে এভাবে তৈরি করে সে ব্যস্ত যাবে, তখন তাকে সুইসাইডাল বানায় ফেলে। সবাই সুইসাইডাল হয় না, তার মধ্যে একটা ফ্যাকশনকে বলে যে তুমি যদি সরাসরি মারা দাও তাহলে সে জান্নাতে যাবা, তো সে আত্মঘাতী হয়ে যায়। তো এইভাবে ওই আপনার প্রথম মোটিভেশনটা অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছে, তারপর স্থানীয় যারা রিক্রুট করে এদের মাধ্যমে হয়ে যায়। আপনি এই যে সুসাইড স্কোয়াডের যে বিষয়টি, আমিও সাংবাদিকতা করতে গিয়ে জেনেছি যে এরকম তাদের একটা স্কোয়াড আছে যেটা সুসাইড স্কোয়াড, এবং সুসাইড স্কোয়াডের যে বেল্ট এবং অন্যান্য যে উপকরণ থাকে এরই মধ্যে আপনারা উদ্ধার করেছেন। তো এখন পর্যন্ত সুসাইড স্কোয়াডের যে সদস্য আমরা দেখেছি যে দেশের একটি স্থানে আত্মঘাতী হামলা চালিয়েছিল, কিন্তু এখনও বড় ধরনের কোনো আত্মঘাতী হামলার খবর আমরা দেখিনি। তো এই নিয়ে আসলে কোনো মুভমেন্ট বা এদের বিষয়ে আপনি কতটুকু জানেন? গুলশান যে অভিযান করছে ওখানে 5 জন, ওখানে 5 জনকে সিলেকশন করছে, যে তামিম চৌধুরী যারা আমাদের ইনভেস্টিগেশন আসছে, ওই 5 জনকে তারা এইভাবে তৈরি করছে যে তারা তাদের অপারেশন করবে, যদি প্রয়োজন হয় তারা আত্মহত্যা দিবে। এইভাবে তারা, আর যদি অপারেশন করে লোক মারার পর যাওয়ার পরে তাড়াতাড়ি মেরে যদি বেরিয়ে আসতে পারে ভালো কথা, যদি বেরিয়ে না আসতে পারে তারা আত্মহত্যা দিবে। তাহলে 5 জনই আমরা সুসাইড স্কোয়াডের সদস্য। সুইসাইড স্কোয়াডে ওইখানে 5 জনই সুইসাইড স্কোয়াডে। এটাও বলছে যে পথে ওরা তো আসছে থেকে বসুন্ধরা থেকে,
আসার পথে একটা পুলিশ চেকপোস্ট বসবে, হেঁটে হেঁটে আসছে, যদি ওখানে পুলিশ তোমাদের ইন্টারসেপ্ট করে, তোমাদের চেক করতে পারে, ওই 2 জন থেকে যাওয়া আর 3 জন যে কোনো প্রকারে চলে গিয়ে অপারেশন করবা, মানে ওই 2 জন ওখানে সুইসাইডাল হয়ে যাবে আর কি। মানে এইভাবে নিচ্ছে। কিন্তু আমাদের সুইসাইডাল ওদের বেশি একটা নাই। এরা যারা গুলশানে করছে এরা কিন্তু সুইসাইডাল হওয়ার জন্য ডিটারমাইন্ড ছিলও না, কিন্তু যখন যেহেতু ঘটনার সাথে সাথে পুলিশ চলে গেছে তারা বেরোতে পারেনি, তখন তার সুইসাইডাল না হয়ে কোনো উপায় নেই। আমরা আবারও আপনার কাছে আসব। দর্শক, আইজিপির কাছে শুনলেন যে জঙ্গি হামলার পেছনে যে মাস্টার মাইন্ড তামিম চৌধুরী, সে সিরিয়া থেকে প্রশিক্ষণ নিয়েছিল এবং সিরিয়া থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে এদেশে এসেও কিভাবে করে আমাদের ছেলেদেরকে মোটিভেট করেছে। দর্শক, আমরা কথা বলছিলাম জঙ্গি হামলার নেপথ্যে যে মাস্টার মাইন্ড তামিম চৌধুরী এবং সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়ার বিষয় নিয়ে। তো দর্শক, আসলে কিভাবে করে তারা তাদের জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে এবং তামিম চৌধুরী যে সিরিয়াতে প্রশিক্ষণ নিয়েছে, আমরা এখন আইজিপির সাথে কথা বলবো। আপনি একটু আগে বলেছিলেন যে তামিম চৌধুরী সিরিয়াতে প্রশিক্ষণ নিয়েছে, তো সেটা কি আইএসসিতেই অবশ্যই তো সে প্রশিক্ষণ নিয়েছে, এবং তাহলে আমরা বাংলাদেশে যে মোটিভেশন, যে জায়গাগুলো তারা ছেলেদের মাথায় ব্রেন ওয়াশ করেছে, তো সেটা তো আপনি বলেছেন যে নিউ জেএমবি সংগঠনেই আত্মপ্রকাশ এবং তাদেরই আদলে, মানে আইএস এবং জেএমবি ঠিক এই জায়গাটাতে একটা কনফ্লিক্ট আছে। আমি ঠিক স্পষ্ট করতে চাই, বলবেন আপনি একটু স্পষ্ট করে? না, জেএমবি তো আমাদের দেশীয় লোকাল আর কি। এখন তারা আইএস এর ফিলোসফি বিশ্বাস করে, ফিলোসফিতে বিশ্বাস করে, এর আগেও আমরা শুনেছি। আমি ঠিক জানতে চাইবো যে সে আইএস এর সাথে তারা কি সম্পৃক্ত কিনা, সরাসরি সম্পৃক্ত কিনা। আমাদের কাছে যারা ধরা পড়ছে, যাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, তারা বলে যে এটা আমরা জানি না। আইএস এর সাথে কে সম্পর্ক রাখে, কে যোগাযোগ করে, যে আপনার সাইট ইন্টেলিজেন্স যেটা রিতা কার্স আমেরিকা থেকে যে বিভিন্ন পোস্ট দেয়, এই ব্যাপারে ওদের কোনো নলেজ নেই। ওরা বলে যে আমরা এটা জানি না যে কার মাধ্যমে হয়। এখন যদি আমরা তামিম চৌধুরীকে গ্রেপ্তার করতে পারি, আমাদের ধারণা তার সাথে হয়তো কোনো লিঙ্ক থাকতে পারে। আইএস সঙ্গে সঙ্গে যে দাবি করে যে তারা আইএস মেম্বার, এই বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ থাকবে কিনা? কারণ এই ধরনের বিভ্রান্ত করছে, হাজার হাজার লাখ লাখ মানুষকে তারা বিভ্রান্ত করছে, কোটি কোটি মানুষকে তারা বিভ্রান্ত করছে, এবং কোনো কিছু একটা ঘটনা ঘটার সাথে যে সাইট ইন্টেলিজেন্স ছবি প্রকাশ করছে সেই ড্রেস আপে, এই বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ? সাইট ইন্টেলিজেন্স যে আমার সে কুষ্টিয়া গ্রামের মধ্যে একটা লোক মেরে ফেললো, ওইটা সাইট ইন্টেলিজেন্স বললো আইএসএ করছে। জি, এখন কল্যাণপুরে যে 9 জন মারা গেল, একজন অ্যারেস্ট হলো, এখন তো সাইট ইন্টেলিজেন্স কিছু বলে না, চুপচাপ রয়েছে। এখন তো এবং ওদের সাথে আইএসএ পোশাক ছিল, যেহেতু তাদের কোনো মানে তারা যে স্টেপ নিতে চেয়েছিল মানে মিস করে ফেলেছে, এই জন্য হয়তো বা সাকসেস না হওয়ার কারণে হয়তো তাহলে তো এটা ডাবল স্ট্যান্ডার্ড। তাহলে তো এখন সাইট ইন্টেলিজেন্স আমরা মনে করি ওটা আইএসএর একটা মুখপাত্র, ওরা আইএসএরকে সাপোর্ট করে। কিন্তু আইএস যেটা, তারা এখন তো সিরিয়াতে, ইরাকে, লিবিয়াতে তাদের তো ত্রাহি অবস্থা। তাদেরকে যেভাবে তারা তাদের উপরে হামলা করতেছে, তারা নিজেরাই তো ওখানে টিকে থাকতে পারতেছে না। তারা আবার বাইরে অন্য দেশে তাদের সম্প্রসারণ কেমনি করবে? ওই অন্য দেশে তাদের সংগঠনের সম্প্রসারণ করার কোনো সুযোগ নেই। প্রথম প্রাথমিক অবস্থায় তারা একটা স্ট্যান্ডবাজি করে বিভিন্ন দেশ থেকে কিছু ফরেন ফাইটার নিয়ে গেছে, কিছু বিভিন্ন দেশ থেকে কিছু ছেলে মেয়েরা ওখানে গিয়ে জয়েন করছে। এখন আর নতুন করে কোনো কেউ যাচ্ছে না, বুঝে ফেলছে আর কি। তখন তো একটা ঘোরের মধ্যে ছিল কি যেন হবে, কিন্তু এখন কিন্তু নতুন করে যাচ্ছে না। আর আইএসএ যখন নিজেদের অস্তিত্ব টিকে রাখতে পারতেছে না, সে অন্য দেশে আবার সম্প্রসারণ করবে, এটা কোনো, আমি মনে করি এটা কোনো ক্ষেত্র নেই। আরেকটি বিষয় আসে যে অর্থায়নের যে জায়গাটা, একটু বলবো যে মাস্টার মাইন্ডকে কারা অর্থায়ন করছে? প্রাথমিকভাবে কি আপনারা কোনো তদন্তে কিছু বের করতে? অর্থায়নের এটা আমাদের যেটা বিভিন্নভাবে আমরা দেখেছি, অর্থায়ন ওদের কিছু কিছু বাহির থেকে আসে এবং দেশের ভিতরে কিছু কিছু তারা নিজেরা কালেকশন করে। এবং যেটা আমরা আসলেতে হলো ব্যাংক ডাকাতি জেএমবি করছে, তো এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। তো ট্রায়ালও শেষ হয়েছে, ফাঁসি আদেশ হয়েছে। তো ওরা বলছে যে আমাদের এটা জায়েজ আছে, সংগঠন চালাতে হলে ডাকাতি করা যাবে, চুরি করা যাবে, ছিনতাই করা যাবে। মানে ওরা নিজেরা সব ফতোয়া বাড়ি করে, ফতোয়া বের করে। এইভাবে তারা অনেক ডাকাতি করে, ছিনতাই করে, এইভাবেও টাকা তার সঙ্গে করে। আবার বিদেশ থেকে আমরা দেখছি, দুবাই থেকে
কয়েকটা ট্রানজাকশন আছে, আমরা এগুলি নিয়ে কাজ করতেছি। আর দেশে কারা অর্থায়ন করছে, এদের উপর নজরদারি কতটুকু? দেশের আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কিন্তু লিঙ্ক পাই নাই। তো দেশের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ করে, এটা তো সবার কাছে করে না যে নেতা তার কাছে আসে। ওই নেতাকে যদি আমি চলে গিয়ে ধরতে পারতাম বা তার সেকেন্ড ইন কমান্ড ধরতে পারি, তখন জিনিসটা ক্লিয়ার হবে। আমি মনে করি। আমরা আবারও আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আমরা দেখেছি জার্মানিতে ম্যাকডোনাল্ডসে জঙ্গি হামলা হয়েছে। এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন দেশে আমরা দেখেছি বাচ্চাদের স্কুলে হামলা হয়েছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের হামলা এড়াতে পুলিশ কী ভূমিকা পালন করছে, আর এরকম পরিস্থিতিতে সাধারণ জনগণের কি করণীয় বলে আপনি মনে করেন? স্যার, আমি আরেকটু যোগ করছি, গুটি কয়েক প্রতিষ্ঠানে এন্ট্রি চেকিং আর বিশেষায়িত কিছু এলাকায় পুলিশি নিরাপত্তা কি জনগণের সার্বিক নিরাপত্তার জন্য যথেষ্ট বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা গুটিগত শিক্ষা প্রতিষ্ঠানে দিচ্ছি, বিশেষ করে যারা বিদেশি ছাত্রছাত্রী যেখানে আছে, বিদেশিদের সন্তান, এটা যেহেতু সেন্সিটিভ, বিদেশিরা যদি বাংলাদেশ থেকে সব চলে যায় তাহলে বাংলাদেশের ইনভেস্টমেন্ট, ব্যবসা বাণিজ্য সব কিছু যেমন ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের বদনাম হবে। তাই প্রায়োরিটি বিশেষ করে ডিপ্লোমেটদের নিরাপত্তা দেওয়া, তাদের সন্তান-সন্ততি ডিপ্লোমেটিক মেম্বারদের নিরাপত্তা দেওয়া, এটা আমার জেনেভা কনভেনশনে সরকারের প্রতি এটা ম্যান্ডেটরি দিতে হয়। আর বাংলাদেশে যে সমস্ত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে মনে করি আমরা যে এখানে কোনো ঝুঁকি আছে, সেখানে আমরা দিই। কিন্তু এই বাংলাদেশের শত শত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান তো সব জায়গায় পুলিশ দেওয়া সম্ভব না। সবার কাজ, প্রত্যেকটা যার যার সংগঠন থেকে, যার যার প্রতিষ্ঠান থেকে নিজস্ব কিছু সিকিউরিটি ব্যবস্থা তাদের নিতে হবে, নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা থাকতে হবে। আমরা আবারও পরের কোশ্চেনে চলে যাব। স্যারকে আমি সবার আগে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের দেশে যে সাম্প্রতিক সময়ে যে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে, এর মধ্যে আছে জঙ্গিবাদের উত্থান, বিদেশি নাগরিকের এই হত্যা, প্লাস সংখ্যালঘুদের উপর যে আক্রমণগুলি দেখছি, সেগুলো পুলিশ বাহিনী যেভাবে হ্যান্ডেল করতেছে, এই কারণে আমি আমার স্যারকে ধন্যবাদ দিতে চাই এবং সমগ্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তো আমাদের একটি পরিসংখ্যানে আমরা দেখেছি যে বাংলাদেশে প্রতি 1035 জনে মাত্র একজন পুলিশ সদস্য নিয়োজিত আছে। তো এই সংখ্যাটা কি স্যার আপনি সন্তোষজনক বলে মনে করেন, বা এই সংখ্যা বৃদ্ধির জন্য বা কোনো পরিকল্পনা যদি থাকে, এই সম্পর্কে যদি আপনি আপনার মতামতটা দিতেন? না, এই রেশিও, পুলিশ পাবলিক রেশিও তো মোটেই সন্তোষজনক না বাংলাদেশ প্রেক্ষাপটে। আপনার প্রতিবেশী দেশ দেখেন, ইন্ডিয়া, ভারতে 725 জনের লোকের জন্য একজন পুলিশ। আর আপনার ব্রিটেনে যদি চিন্তা করেন, ব্রিটেন যেখানে বলা হয় একটি ডেভেলপড কান্ট্রি, সেখানেও কিন্তু 400 লোকের জন্য একজন পুলিশ। সেই তুলনায় আপনার বাংলাদেশে পুলিশের সঙ্গে এখন যা আছে তার অন্তত 3-4 গুণ হওয়া উচিত। তো সরকার তো রাতারাতি সব কিছু করতে পারবে না, আস্তে ধীরে করতে হবে। তো সরকারের পরিকল্পনা আছে যে পুলিশ পাবলিক রেশিওটা আস্তে আস্তে কমিয়ে আনবে। তাহলে তখন আমরা যে সমস্ত মানুষের ডিমান্ড থাকে, এখন তো পুলিশের ডিমান্ড সব জায়গায়। একটা বিয়ে অনুষ্ঠান হলেও পুলিশ চায়, একটা মিলাদ পড়লেও পুলিশ চায়, একটা ওয়াজ মাহফিল হলে, ধর্মীয় অনুষ্ঠান, সেখানে পুলিশ চায়। তো মেলা, পুলিশ চায় না এমন কোনো জায়গা নেই। এই যে মিডিয়াতে আছে, এখানে আশেপাশে তাও পুলিশ হবে। কাজেই পুলিশের চাহিদা দিন দিন বাড়তেছে। কাজেই এই পুলিশের এই যে সংখ্যা বৃদ্ধির জন্য সরকারের পরিকল্পনা আছে, এবং সেই সংখ্যা বৃদ্ধি হলে তখন রেশিওটা কমে আসবে। কিন্তু এই বর্তমান সিচুয়েশনটাকে যে ফেস করার জন্য যে সীমিত জনবল আপনাদের, তারপরে আবার বিদেশি নাগরিকদের নিরাপত্তা এখন একটা বড় ইস্যু, তারপরে বিভিন্ন দেশের কূটনৈতিকরা তো এখানে আছেনই, তো এই সীমিত জনবল নিয়ে কি ফেস করাটা কতটুকু চ্যালেঞ্জিং বা কতটুকু? আমাদের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু আমাদেরকে তো কোনো অপশন নাই, করতেই হবে। আমরা করছি। আমাদের পুলিশ যেখানে আগে হয়তো 12 ঘন্টা ডিউটি করতো, এখন সে 18 ঘন্টা ডিউটি করে। যেখানে আগে আমরা 2টা শিফট করতাম, এখন তাকে 2টা শিফট চেঞ্জ করতে পারি না। পুলিশের খুব কষ্ট হচ্ছে, ওভারওয়ার্ক হয়ে যাচ্ছে, তবু আমাদের করতে হয়। আর এই জন্য আমরা এই কমিউনিটির কাছে যাচ্ছি, জনগণের কাছে যাচ্ছি, যে জনগণ যাতে সচেতন হয়, সামাজিক প্রতিরোধ তৈরি হয়, সামাজিক সচেতনতার মাধ্যমে যাতে এই অপরাধী, এই জঙ্গি, এই সন্ত্রাসী, এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের সৃষ্টি হয়। এবং যেহেতু জনগণ, পুলিশ জনগণকে নিয়ে কাজ করে, জনগণের সহায়তা ছাড়া পুলিশ একেবারে কাজ করতে পারবে না। সকল শ্রেণীর, সকল মতের, সকল সংগঠনের ব্যক্তিবর্গকেই এই দেশের স্বার্থে আগে আসতে হবে, তাহলে পুলিশের কাজটা অনেকটা সহজ হবে। আমাদের চ্যালেঞ্জটা
অনেকটা সহজ হয়ে যাবে। কমিউনিটি পুলিশিং এর ব্যাপারে নিঃসন্দেহে আপনি অনেক বড় একটা ভূমিকা আপনার রয়েছে এবং এটাও আপনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, কিন্তু এই সীমিত জনবল আমরা দেখেছি ডিএমপিতে 8 ঘন্টা ডিউটি কোনো পুলিশ সদস্যই করে না এবং আপনিও কখনোই 8 ঘন্টা ডিউটি করেন না। আমি যতটুকু জানি যে আপনারও সময়ের কোনো লিমিটেশন নেই। তো আমি বলবো আপনার থেকে শুরু করে একদম রুট লেভেল পর্যন্ত পুলিশের এই যে 8 ঘন্টার জায়গায় 18 ঘন্টা ডিউটি, আপনি কি মনে করেন এটা তার স্বাস্থ্যের জন্য ঠিক, বা তার মানসিক অবক্ষয়, শারীরিক বা মানসিক এই জায়গাগুলোতে তো একটা বড় ধরনের মানে ক্ষতি? এটা তো প্রভাবটা পড়ে, বিরূপ প্রভাব পড়ে এবং তার আমাদের অনেক পুলিশ সদস্য কিন্তু অনেক ধরনের রোগে ভোগে আপনার অকাল মৃত্যু হচ্ছে। কিন্তু এটা এখান থেকে বেরিয়ে আসতে হলে পুলিশের সংখ্যা যেমন বাড়াইতে হবে, পুলিশের স্বাস্থ্য সেবা সহ অন্যান্য যে বিষয়গুলি আছে, পুলিশের সুযোগ সুবিধা যাতে তারা একটু রেস্ট পায়, তাদের স্বাস্থ্যসেবা বৃদ্ধি করা যায়, তাদের ইনসেন্টিভ দেওয়া যায়, তো এইগুলি বৃদ্ধি করতে হবে। এগুলি আমাদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় সরকারকে জানিয়েছি। সরকার তার সীমিত সামর্থ্যের মধ্যে চেষ্টা করছে। আমাদের আবাসন সমস্যা প্রকট, সেটাও সরকার জানে। এই 50,000 পুলিশ নিয়োগ হলে কি এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবেন বলে কিছুটা পরিত্রাণ পাবো আমরা, কিন্তু আবার সমস্যা হবে আমাদের অ্যাকোমোডেশন সমস্যা, বাসস্থান সমস্যা। এটা কিন্তু পুলিশের সংখ্যা বাড়ানোর সাথে সাথে অনেকগুলি ফ্যাক্টর থাকে। সেখানে বাসস্থান থাকে, অফিস আদালত থাকে, সেখানে পোশাক আশাক, অস্ত্রশস্ত্র, লজিস্টিক সাপোর্ট সব কিছু বাড়াতে হয়। তো সেগুলি যদি পাশাপাশি টাইম মতো পাওয়া যায় তাহলে অনেকটা আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ে এটা সহায়ক হবে। আর টাইমলি না বাড়াইতে হলে এটা আবার একটু সমস্যার সৃষ্টি হবে। আমরা আবারও আপনার কাছে আসব। দর্শক, একটা বিরতিতে যাব, তার আগে বিরতির পর কি কথা হবে সেই বিষয় নিয়ে একটু আপনাদেরকে বলবো। আমরা দেখেছি যে আইজিপি বলেছেন যে নিউ জেএমবি, শিবির এবং আরও কিছু জঙ্গি সংগঠন নাশকতা সৃষ্টি করছে, কিন্তু আরও নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে, তাদের তৎপরতা নিয়েও এখনও অনেক কিছুই বোঝা যাচ্ছে না। দর্শক, নিউ জেএমবি, আনসারুল্লাহ বাংলা, হরকতুল মুজাহিদিন, অনেক জঙ্গি সংগঠনের কথা আমরা শুনেছি। পাশাপাশি হিজবুত তাহরী এবং অন্যান্য যে নিষিদ্ধ ধর্মীয় জঙ্গি সংগঠন আছে সেই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। তো আইজিপি, আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলেছেন যে নিউ জেএমবির কথা বলেছেন, সারা দেশে যে নাশকতা, আনসারুল্লাহ বাংলা টিমের কথা বলেছেন। তো আমি জানতে চাইবো যে এর পাশাপাশি আরও যে জঙ্গি সংগঠনগুলো আছে যেমন হিজবুত তাহরী, হরকতুল জিহাদিন, লাক্সারি তাইবা, এগুলোও তো নিষিদ্ধ, এদের তৎপরতা আসলে কোন লেভেলের? কারণ আপনি বলছেন যে নাশকতায় আসলে এদের অংশগ্রহণ এখন নেই, তাহলে এরা কি নিশ্চুপ হয়ে আছে বা এদের মোটিভটা কি? মানে এভাবে কি তারা থাকবে সামনের দিনগুলোতে? আসলে এরা তো সুযোগ বুঝে কাজ করবে। আমরা হুজি যেটা বলি, হরকতুল জিহাদ, এটা এখন অনেকটা এদের শক্তি কমে গেছে, এদের সাংগঠনিক তৎপরতা কমে গেছে। তারা আছে, তাদের অস্তিত্ব আছে, তারা সুযোগ পেয়ে হয়তো কাজ করবে, অথবা আমার ধারণা তারা নিজেদের সংগঠন যদি সংগঠিত করতে না পারে তা হয়তো তারা অন্য কোনো সাথে চলে যেতে পারে, হয়তো জেএমবির সাথে যেতে পারে, নিউ জেএমবির সাথে যেতে পারে। কিন্তু তারা তাদের এখন কোনো অ্যাক্টিভিটি, ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি তারা কিন্তু এখন করছে না হরকতুল জিহাদ। আর হিজবুত তাহরী, তারা কিন্তু তাদের আমরা পাই নাই যে বড় ধরনের কোনো নাশকতা কাজের সাথে সম্পৃক্ত। তারা স্লোগান, তারা থিওরি, তারা সরকারের বিরুদ্ধে সামরিক বাহিনীকে উস্কে দেওয়া, জনগণকে উস্কে দেওয়া, মানে এইসব বিষয়গুলি, এবং তাদের কিছু বিকৃত প্রস্তাবনা, ইসলামিক প্রস্তাবনা, কিছু বিকৃত বই আছে যেটা স্বাভাবিক। আমাদের যারা ধর্মচর্চা করে, কমি লাইনে যারা মাদ্রাসা শিক্ষক, ছাত্র বা যারা আমাদের মসজিদ ইমাম আছে, তারা তাদের এই ধারণা হিজবুত তাহরীর যে ফিলোসফিটা পছন্দ করে না, তারা সাপোর্ট করে না। তবু তারা তাদের এই শিক্ষা কার্যক্রমের মধ্যে, মোটিভেশন কাজের মধ্যে তারা এখনও সীমাবদ্ধ আছে। তো তাদের মধ্যে 2-4 জন হয়তো মনে করতে পারে যে এইভাবে মানুষকে শিক্ষা দিয়ে বহু সময় লাগবে, বড় শর্টকাট জিহাদি চলে যায়, এরকম তারা কেউ হয়তো যেতেও পারে, কিন্তু আমরা এখন পর্যন্ত সে ধরনের প্রমাণ পাই নাই। যদি তারা মানে নিজেদেরকে দুর্বল মনে করে যদি এই জঙ্গি সংগঠনগুলোর সাথে যদি
একাত্মতা ঘোষণা করে, তাহলে তো আরো শক্তিশালী হয়ে উঠবে বলে মানে হিজবুত তাহরির এটা তো ব্রিটেন বেসড একটি সংগঠন, এটা তো ওয়ার্ল্ড ব্যাপী কোথাও তার সাথে কাজকর্ম করেনি। তো এখানে যারা আছে সংখ্যা তো বেশি না, কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ। ঢাকা ইউনিভার্সিটিতে ওই যে মহিউদ্দিন সাহেব, এরা চালু করছিল আইবির টিচার, তো তাদের বেশি অনুসারী নাই। আমরা আবারও আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব। স্যারের কাছে আমার প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নারী সদস্যদের ভূমিকা কতটুকু এবং ভবিষ্যতে নারী সদস্য বৃদ্ধির পরিকল্পনা আপনাদের আছে কিনা? প্রাথমিক অবস্থায় মেয়েরা পুলিশে আসতে চাইতেন না, তাদের নানা রকম একটা অনিশ্চয়তা ছিল। এখানে খুব কঠিন কাজ, প্রশিক্ষণ নিতে হবে, ইউনিফর্ম করতে হবে, আর্মস ক্যারি করতে হবে, আসতো না। কিন্তু আস্তে আস্তে এখন কিন্তু অনেক মেয়ে পুলিশে আসতেছে এবং তারা ভালো ভালো অবস্থানে আছে, ভালো ভালো কাজ করছে। তারা শুধু বাংলাদেশে না, তারা বিভিন্ন জাতিসংঘ মিশনে এবং বিভিন্ন সংগঠনের সাথে কাজ করে কিন্তু তারা যথেষ্ট সুনাম অর্জন করছে। আনুপাতিক হারে বাড়ানো যাচ্ছে। এখন আমাদের পুলিশের নারী সদস্য সংখ্যা 6-7% হবে হয়তো, কিন্তু আমরা এটাকে 15% নেওয়ার চেষ্টা করতেছি। আমি আবারও জঙ্গিবাদ এবং জঙ্গিদের উত্থান নিয়ে কথা বলবো। তো জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন, অর্থাৎ বাংলাদেশ পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? আমরা তো বিভিন্ন কমিউনিটির সাথে যাচ্ছি। কয়েকদিন আগে দেখেন বেসরকারি ইউনিভার্সিটি, বাংলাদেশে যতগুলি বেসরকারি ইউনিভার্সিটি আছে মোটামুটি সকলকে নিয়ে আমরা কিন্তু একটা সেশন করেছি আপনার কৃষিবিদ অডিটোরিয়ামে। এবং আমাদের যে কমিটি পুলিশিংয়ের যে কমিটি আছে, কমিটি আমাদের গ্রাস রুট লেভেলে আছে, আমরা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, জেলা পর্যায়ে, সেই কমিটিগুলি লোকাল পুলিশ অফিসাররা সেই কমিটি নিয়ে এগুলো কাজ করতেছে জঙ্গিবাদের বিরুদ্ধে। তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করছি এবং ব্যাপক জনগোষ্ঠী, বিভিন্ন ধরনের যারা পেশাজীবী সংগঠন আছে, সুশীল সমাজের নেতৃবৃন্দ আছে, এদের সাথে আমরা কমন পিপলের সাথেও আমরা মিটিং করে এই জঙ্গিবাদের বিরুদ্ধে এটার খারাপ দিক এটা আমরা বুঝাচ্ছি এবং তাদের সহায়তা চাচ্ছি। আমরা এই যে জঙ্গিরা দেখা গেছে কোনো জায়গায় ঘটনা ঘটে গেলে কোনো একটা বাসায় ভাড়া নেবে, তারা সেখানে অবস্থান করবে, ঘরে থেকে অপারেশন প্ল্যান করবে, রেকি করবে, তারপর করবে। কাজেই আমরা যারা বাড়ির মালিক, যারা ভাড়া দিচ্ছে তাদেরকে বলছি কেন যাকে ভাড়া দেবেন দেখে শুনে যাচাই বাছাই করে ভাড়া দেবেন এবং তাদের তথ্যগুলো আমাদের দেবেন, আমাদের কৌশলে আমরা ভেরিফাই করব। তো এইভাবে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি আমরা করছি, বিভিন্ন কমিউনিটির মধ্যে আমরা এই জাগরণতা সৃষ্টি করতেছি। একটি বিষয় বা কল্যাণপুরের ঘটনা আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের যে একটা পুলিশ বাহিনী নিয়ে একটা ভিন্ন ধরনের একটা ইমেজ তৈরি হয়েছে। কারণ আপনারা এমনিতেই অনেক ধরনের অভিযান পরিচালনা করে আলাদা একটা অবস্থান তৈরি করেছেন সব সাধারণ মানুষের মাঝে, কিন্তু হলি আর্টিজান, শোলাকিয়া এই ঘটনায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও মানে একটু দেখেছি যে উদ্বিগ্ন রয়েছে। সাধারণ মানুষের যে উদ্বিগ্ন হওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? যেহেতু দুটি ঘটনা ঘটছে, মানুষ উদ্বিগ্ন হতেই পারে। যে কোনো একটা ঘটনা ঘটলে এটা তো হবেই। একটা লোক মনে করেন মারা গেল, ফ্যামিলির কোনো আত্মীয় স্বজন, তার শোকটা কিছুদিন থাকে, তো আস্তে 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 করে নর্মাল হয়ে যায়। তো উদ্বিগ্ন তেমন কোনো কারণ নেই। তারা কিন্তু কমন পিপল, সাধারণ মানুষকে টার্গেট করে না, তাদের সাধারণ মানুষকে টার্গেট করে না। কাজেই এখন এই উদ্বিগ্ন হওয়াটা একদিকে পজিটিভ। যদি সে উদ্বিগ্ন হয় সে সচেতন হবে, সে সতর্ক হবে, নিজের নিরাপত্তার সম্বন্ধে সতর্ক হবে এবং এই সমস্ত অপরাধী জঙ্গি এদের বিরুদ্ধে সচেতন হবে। কাজে উদ্বিগ্নটা বেশি দিন টিকে রাখা ঠিক হবে না, বরং উদ্বিগ্ন থেকে তার সচেতনতা এনে তার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং কিভাবে সমাজে নিজের আত্মীয় স্বজন, নিজের সন্তান এদেরকে নিরাপদে রাখা যায় সেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের একটা সম্পর্ক তৈরি। এখন যে পদ্ধতিটা, অর্থাৎ বাড়ি ভাড়া নেওয়ার আগে একটা ফর্ম ফিল আপ করতে, অবশ্যই বাড়ি এলাকায় সেটা জমা দিতে এবং ওই ফর্মের একটা কপি পুলিশ স্টেশনে, নিকটবর্তী পুলিশ স্টেশনে চলে যায়। কিন্তু এখানে কথা হচ্ছে যে একজন ব্যক্তি যখন বাড়ি ভাড়া নিল তখন তো ভুল ইনফরমেশন দিয়েও সে উঠতে পারে। ঠিক, আমি জানতে চাইবো যে পুলিশ স্টেশনে ফর্মগুলো জমা পড়ছে, পুলিশ কি প্রতিটা ফর্ম পুঙ্খানুপুঙ্খভাবে কি অবজার্ভ করে? এই বিষয়টা জানতে চাইবো। মানে অ্যানালাইসিস করে, কিন্তু সবগুলি তো ভেরিফাই করে না। যেটা সন্দেহ হয় মনে হয় সেগুলি তারা ভেরিফাই করে এবং আমরা তার যে স্থায়ী ঠিকানা পেলে ওই স্থায়ী ঠিকানা আমরা তার ভেরিফিকেশন পাঠাই। আর বাড়ির মালিক যে তারও নিজস্ব একটি কমন সেন্স খাটাবে
যেমন ষোলকের ঘটনায় ওর আগে বলো যে তারা গুরুদাস কলেজের ছাত্র, আসলে তো ছাত্রই না। তো এতটুকু যে ভেরিফাই করতে পারতো, ছাত্র তোমার আইডেন্টি কার্ড দেখাও, তুমি কোন কোন ইয়ারের ছাত্র, কিসে পড়ো, বাড়ি কোথায়, কিছু জিজ্ঞেস করলো না, তাই না? আর এখানে কল্যাণপুরে যে তার থাকলে এতগুলি ছেলে, তো ইয়াংগুলি এতগুলি সে কোনো কাজ করার কিছু করে না, এটা কমন সেন্সই তো বলে। কয়েক মাস আগে যে আমরা মোহাম্মদপুর থেকে যে বোমা তৈরি করলাম, একটা বাসা ভাড়া নিয়ে বোমা তৈরি কারখানা তৈরি করে ফেলছে, বহুদিন যাবো সে থাকতেছে। তো এখন বাসা প্রতিবেশীর লোক দেখা উচিত না যে এগুলির জন্য প্রত্যেকে এটা সচেতন হওয়া আসলে সবাইকে একসাথে সচেতন, বাড়ির মালিক, পুলিশ সবাইকে সম্মিলিতভাবে আসলে সচেতন হওয়ার মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলোকে দূর করতে পারবো। তো এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আসলে এখন সবচেয়ে বড় যেটা সমস্যা ঢাকায় দেখা গেছে যে ব্যাচেলরদেরকে কেউ কিন্তু বাসা ভাড়া দেওয়া, মানে মালিকরা কিন্তু এক ধরনের ভীতি চলে এসেছে এবং ব্যাচেলরদেরকে ভীতি না, তারা সচেতন হোক। আমার ভীতি ব্যাচেলরে ভাড়া দিবে না, অবশ্যই ভাড়া দিবে, একটু যাচাই বাছাই করুক, একটু খোঁজখবর দেখে তারপর যে তার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ঠিক আছে কিনা একটু নিজেরাই ফোন করে। আচ্ছা, এবার আমরা অনুষ্ঠানে একটি ভিন্ন দিকে আসব। এখানে যারা আমন্ত্রিত শিক্ষার্থী আছে আপনাকে বলবো তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আচ্ছা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছেলেরা জঙ্গি হয়ে যাচ্ছে, এইটা কি কারণ তোমাদের মনে হয়, এবং এই জঙ্গি হওয়াটা কিভাবে রোধ করা যায়? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ধর্মীয় বা নৈতিক শিক্ষার ব্যাপারটা পুরোপুরি কোনো প্রতিষ্ঠানের ওপর ছেড়ে না দিয়ে বাবা মার একটু শেখানো উচিত ছেলে মেয়েকে, যে বাবা মা ছেলে মেয়েকে যতটা ভালো বোঝাতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ, আমার মনে হয় যে বাবা মা যতটা ভালোভাবে বোঝাতে পারবে বা বাবা মা যত ভালো চাইবে সন্তানের, অন্য কেউ অতটা পারবে না বা চাইবে না। পারিবারিক শিক্ষার বিষয়টি এখন তো অনেক ক্ষেত্রে সন্তানরা বাবা মার কথা শুনতে চায় না। আমার মনে হয় যে মানে ছেলে মেয়েকে ছোটবেলা থেকে ওভাবেই মানে ভালো এবং খারাপের মানে ছোটবেলা থেকে যাতে সে একটু আলাদা করতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। একটা টার্ম খুব চলে আসছে এখন যে ব্রেন ওয়াশ। তো আমার মনে হয় ছেলে বা মেয়ে যেই হোক সে যদি নিজে সচেতন থাকে, নিজের যদি ওই ক্যাপাবিলিটিটুকু থাকে যে কোনটা ভালো কোনটা খারাপ সে বুঝতে পারে, তাহলে আমার মনে হয় না তার ব্রেন ওয়াশ করা আসলে সম্ভব সেভাবে। সেটাই, নিজে সচেতন থাকতে হবে। তোমার কাছে যদি কেউ এসে ধর্মের কথা বলে, তোমাকে জেহাদের কথা বলে, তোমাকে যদি জান্নাতের স্বপ্ন দেখায়, তখনই তোমাকে অ্যালার্ট হইতে হবে। ও আমাকে জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে, নিশ্চয়ই তার সাথে কোনো জঙ্গির সাথে লিঙ্ক আছে। এই জিনিসটা প্রত্যেকের মধ্যে ঢুকাই দিতে হবে যে কে এরকম ধর্মের কথা বেশি বেশি বলে, প্রচলিত ইসলামিক সংস্কৃতি, ইসলামিক শিক্ষা, যে ইসলামের যে প্র্যাকটিস, ধর্মীয় প্র্যাকটিস, তার বিপক্ষে কথা বলতেছে, আমাকে অন্যভাবে কথা বলতেছে, এই কথা এই আভাস পাওয়ার সাথে সাথেই তোমাকে অ্যালার্ট হতে হবে এবং তার সঙ্গ ত্যাগ করতে হবে, তাদের খেয়াল রাখতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা আছে, টিচার আছে, তাদেরকে গোপনে বলতে হবে যে এই ছেলেটা কিন্তু মনে হচ্ছে এরকম, তাই না? আর বাবা মার সাথে ছেলে মেয়েদের একটা অ্যাটাচমেন্ট থাকতে হবে, ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্ট থাকতে হবে। এখনকার ছেলেমেয়েরা সবাই আত্মকেন্দ্রিক, নিজেদের মধ্যে গুটিয়ে রাখে, তারা ওই ল্যাপটপ, ওই মোবাইল এগুলি নিয়ে থাকে। তাদের যে সোশ্যালাইজেশন, যে সামাজিকরণ, সে আত্মীয় স্বজন বাসা যায় না, খালা বাসা যায় না, মামা বাসা যায় না, কেউ আত্মীয় স্বজন ঘরে আসলে তাদের আপ্যায়ন করে, তাদের সাথে বসে কথা বলা, ওর ঘরে ও থাকে, ওই আত্মীয় স্বজন আসলে। এই যে সামাজিকরণ না থাকার নেই, তারা কিন্তু একটু তাদের গণ্ডিটা ছোটো হয়ে যায়, তখন তাদেরকে বিপথে নেওয়াটা সহজ হয়। কাজেই এই জন্য বাবা মা তো করবে, সবারই দায়িত্ব পালন করতে হবে। কারণ যেহেতু 18 বছর হয়ে গেলে তো একটা ছেলে সচেতন নাগরিক, তার নিজের ক্ষমতা নিজে বুঝতে হবে তো, তাই না? যে আমি ব্যবস্থা বুঝি, আমি দোজকে বুঝি, আমি ভালো বুঝি, মন্দ বুঝি, বা নতুন করে আমার কোনো শেখানোর দরকার নেই, নতুন দীক্ষা দরকার নেই। কাজে আমরা চাচ্ছি প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে এই সেলফ রিয়েলাইজেশন, আত্মোপলব্ধি এবং সচেতন হওয়া যে জঙ্গি কীভাবে হচ্ছে এটা তো তোর এখন মোটামুটি জানো, কীভাবে তোমাদের জঙ্গি মোটিভেশনে জঙ্গি নিয়ে যাচ্ছে। এই মোটিভেশনাল প্রক্রিয়াটা যদি সবাই জানতে পারে তাহলে সে এই বিপদে পা দেবে না। পুলিশের কর্মকাণ্ড, পুলিশ সম্বন্ধে তোমাদের কী ধারণা? আমরা যখন ছাত্র ছিলাম তখন পুলিশ সম্বন্ধে আমাদের খারাপ ধারণা ছিল। আমরা পুলিশকে ঠোলা বলতাম, পুলিশের সাথে আন্দোলন করতাম, ডিল মারতাম, মারামারি করতাম, অনেক কিছু করতাম আর কি, তাই না? তো যখন পুলিশে ঢুকলাম তখন ওই আগের থেকে এখন পুরাপুরি চেঞ্জ আর কি, যে না আমরা যে ধারণা নিয়েছিলাম ওটা ভুল ধারণা।
তোমরা কি মনে করো? পুলিশ সম্পর্কে আমাদেরও পুলিশ সম্পর্কে হয়তো সাধারণ জনগণের স্যার যেটা বললেন যে একটা তথাকথিত মানে নেগেটিভ একটা ধারণা থাকে, কিন্তু বর্তমানে যে অস্থিতিশীল পরিস্থিতিগুলোতে আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সেটা যেভাবে মোকাবেলা করেছে, সেখানে অবশ্যই বাংলাদেশের পুলিশ সাধুবাদ পাবে আমাদের কাছ থেকে। এবং আরও যে জিনিসটা আমি স্যারকে স্যারের সাথে একমত হয়ে বলবো যে মানে প্রতিরোধটা সর্বদা এক সামাজিক পর্যায় থেকে আসতে হবে, একবারে গ্রাসরুট পর্যায় থেকে। কারণ পুলিশ ডেভেলপড কান্ট্রিতেও আমাদের পুলিশের সংখ্যা দেখা যাচ্ছে যে যুক্তরাজ্য হচ্ছে 400 জনে একজন। সো পুলিশ কখনোই পারবে না হচ্ছে প্রত্যেক মানুষকে রক্ষা করতে। সে একটা এলাকার দায়িত্ব নেবে, যেটা আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছে তারা খুব ভালোভাবেই করতেছে। কিন্তু সামাজিক প্রতিরোধটা যত ভালোভাবে করতে পারবো, মানে সমাজে আমাদের পরিবার থেকে যে সতর্কতা আসতে হবে, বাচ্চা কাচ্চারা এখন যে পরিমাণ অন্তর্মুখী হয়ে যাচ্ছে সেটাকে তাদেরকে বহির্মুখী করে যতটা আমরা সামলাতে পারবো, আমাদের এই পুলিশ সদস্যদের এই যে তাদের 8 ঘন্টা ডিউটির জায়গায় তারা যে 18 ঘন্টা ডিউটি করতেছে, তাদের মানে এই যে শ্রমটা, এটা তখনই সার্থক হবে যখন হচ্ছে আমাদের কাছ থেকেও তারা সেই সাপোর্টটা পাবে। মানে এটা মানে পুলিশের যে শ্রমটা, সেটা অবশ্যই হচ্ছে টু ওয়ে অপশন হবে, যে আমরাও তাদেরকে সাপোর্ট দেবো, তারাও আমাদেরকে সাপোর্ট দেবে, এবং অবশেষে আমরা একটা ভালো আউটপুট পাবো। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। একটি প্রশ্ন করব, তারপর আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাইব। একটি প্রশ্ন হলো যে আপনি বলেছেন যারা এরই মধ্যে জঙ্গি সংগঠনের সাথে জড়িত হয়ে এজাহারভুক্ত আসামি হয়েছে তাদের দেশের প্রচলিত আইনেই বিচার হবে, কিন্তু যারা জঙ্গি সংগঠনের সাথে এখনও জড়িত বাট এখনও পর্যন্ত কোনো মামলা এজাহারভুক্ত আসামি হয়নি, তারা যদি ফিরে আসতে চায় আপনারা তাদের দিকে হাত বাড়িয়ে দেবেন। ঠিক জানতে চাইবো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, যদি তারা আসলে ফিরে আসে পুলিশের কাছে, যদি স্যারেন্ডার করে, সেতে তাদের কি আবার মামলা অর্থাৎ এজাহারভুক্ত আসামি করা হবে, নাকি তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার জন্য আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? এখন যদি কেউ ভুলবশত মোটিভেটেড হয়ে জঙ্গি সংগঠনের সাথে চলে যায়, কিন্তু সে কোনো অপরাধ করলো না, সে কোনো নাশকতা কাজ করেনি, সে কোনো কিলিং করেনি, সে তার ফিলোসফিতে ওখানে ছিল। এখন সে ভুল বুঝে যদি সে যে না আমার এটা ঠিক হয়নি, সে যদি তার পরিবারের কাছে চলে আসে, তাহলে পরিবার তাকে সাপোর্ট দেবে, পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সাপোর্ট দেবে, তাকে ডিস্টার্ব করার কোনো সুযোগ নেই। তারপরে হয়তো আমরা পুলিশ বলেন, তার ফ্যামিলি বলেন, ওয়াশ করবে যে সে সত্যিকারে চেঞ্জ হয়েছে কিনা, না আবার ওদের সাথে যোগাযোগ করে সেই ওয়াশটা ফ্যামিলি করবে, বা ফ্যামিলি আমরা গ্যারান্টি দেব পুলিশের পক্ষ থেকে তাকে কোনো রকম ডিস্টার্ব করা হবে না, এবং তাকে কোনো মামলা মোকদ্দমায় জড়ানো হবে না। শুধু তার প্রতি আত্মীয় স্বজনের মাধ্যমে, তার পরিবার সদস্যের মাধ্যমে আমরা খোঁজখবর নেব যে ঠিক আছে কিনা। আর যারা নাশকতার সাথে জড়াইছিল, কিলিংয়ের সাথে জড়াইছিল, মামলা আসামি হয়েছে, তাদের তো আমি বাদ দিতে পারবো না। তাদেরকে আইনি প্রক্রিয়া আসতে হবে। আইনি প্রক্রিয়া আসলে যদি তারা সংশোধন হয়ে যায়, তারা যদি আইনি প্রক্রিয়ার সুযোগ থাকে, তো তারা সে বেনিফিটটা পাবে। আমরা এরকম ধারণা হয় আমি জঙ্গি হয়ে গেছি, পুলিশ পাইনি আমাকে মেরে ফেলবে, এই ধরনের ধারণা হওয়ার কোনো সুযোগ নেই। পুলিশের কাজ করবে না সেটা নিশ্চয়তা আমরা দিতে পারি, সরকার সে নিশ্চয়তা দেবে। আমরা চাই যে ডিরেডিকালাইজেশন হওয়া, যারা জঙ্গি হয়ে গেছে তাদেরকে আবার স্বাভাবিক জীবনে নিয়ে আসা, পুনর্বাসন করা। সেক্ষেত্রে যদি আমরা তাদের প্রতি আবার হয়রানির শিকার হয়, সেটা তো আমরা করবো না, সরকারও সেটা চায় না। আমরা কয়েক মাস ধরে দেখছি সংখ্যালঘুদের পর হামলা, এছাড়া জঙ্গিদের বিভিন্ন রকমভাবে আমাদের কয়েকটি কার্যক্রমও আমরা দেখলাম। তো এই অবস্থায় আপনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ব্যক্তি হয়ে আমরা জানতে চাইব দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার যদি কোনো মেসেজ থাকে সেটা আপনি দিতে পারেন। একই কথা, প্রত্যেকে সচেতন হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তার আশেপাশে তার অবস্থানে যারা অবস্থান করে, বিশেষ করে অপরিচিত লোক, অপরিচিত ব্যক্তি, তাদের সম্বন্ধে একটু খেয়াল রাখতে হবে। কোনো যদি মনে হয় যে তার সাসপিশাস মুভমেন্ট আছে, তার অ্যাটিটিউড সাসপিশাস, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবে। আর নিজের সন্তানকে, নিজের আত্মীয় স্বজন যারা আছে, তারা নিজের আত্মীয় স্বজন, সন্তান, বিশেষ করে পরিবারে যারা বয়স্ক মেম্বার থাকে, তার পরিবারের অন্যান্য মেম্বার যারা বিশেষ করে
অতি সহজেই এই ভিকটিম হইতে পারে। তাদের প্রতি খেয়াল রাখবে, তাদের খোঁজখবর নেবে এবং তাদের সাথে পারিবারিক সম্পর্কটা বন্ধনটা বাড়াইতে হবে, আত্মীয়-স্বজনের বন্ধন বাড়াইতে হবে এবং ইসলামের প্রকৃত শিক্ষাটা তার মধ্যে মৌলিক শিক্ষাটা তাদের দিয়ে দিতে হবে, যাতে সে সহজে বিপথে না যায়। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। তাই না? তাই তোমরা এখানে যে অংশগ্রহণ করছো, তোমাদের মূল্যবান বক্তব্য রেখেছো, প্রশ্ন করেছো, এই জন্য তোমাদের ধন্যবাদ। তো তোমরা হলে ভবিষ্যতের দেশের কাণ্ডারি। তোমাদের মতন যারা আরও তরুণ আছে, যুবক আছে, তারাই ভবিষ্যতে এই দেশ পরিচালনা থাকবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে। এখন থেকেই তোমরা নাগরিক সচেতনতা নিজেদের থাকতে হবে, দেশপ্রেম সবচেয়ে বড় কথা, সমাজের প্রতি সবচেয়ে প্রথম হবে তোমার পরিবারের প্রতি তোমার যে কর্তব্য, তারপর তোমার প্রতিবেশী, সমাজ, দেশ, এদের প্রতি তোমার দায়িত্ববোধ যখন জাগ্রত থাকে, তখন এক দায়িত্বশীল ব্যক্তি, সচেতন ব্যক্তি কখন বিপদে যেতে পারে না। তোমরা চেষ্টা করবে তোমার বন্ধুবান্ধব, সহপাঠী যারা আছে তাদেরকেও যাতে সঠিক পথে থাকে, তারা বিপদে না যায়, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। তোমার পরিবারের, তোমার ছোটো ভাই যারা আছে, ছোটো বোন যারা আছে, তাদেরকে এই শিক্ষাগুলি দিবা। একটা কথা আছে না, স্বশিক্ষিত লোক মাত্র সুশিক্ষিত। এখন স্বশিক্ষিত বলতে কি বোঝায়? তুমি নিজে নিজে শিক্ষা গ্রহণ করবা, সমাজ থেকে গ্রহণ করবা, পরিবেশ থেকে গ্রহণ করবা। তুমি সমাজে যে জিনিসটা থেকে ভালো ওটা গ্রহণ করবা, যেটা খারাপ ওটা তুমি বর্জন করবা। এটাকে বলে স্বশিক্ষা। কাজে শুধু বই পুস্তক পড়িয়া ডিগ্রি নিয়ে কিন্তু স্বশিক্ষিত হওয়া যায় না। আর যে লোক স্বশিক্ষিত হয় না, সে কিন্তু সুশিক্ষিত হয় না। আর সুশিক্ষা যেখানে না থাকে, সেখানে ডিগ্রি দিয়ে কোনো লাভ নেই, সে সুমানব হয় না, ভালো মানুষ হয় না। এই জন্য সমাজ থেকে স্বশিক্ষিত হওয়া, ভালো জিনিসগুলি গ্রহণ করবা, এটা সবাইকে সেই শিক্ষাটি দেবে। সবাই তোমাদেরকে ধন্যবাদ। মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা। সেই দেশপ্রেমের চেতনাকে বুকে লালন করে পেশাদারিত্ব, দক্ষতা আর আন্তরিকতার সাথে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং জনমনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। সব ধরনের অপরাধ, নাশকতা এবং জঙ্গিবাদের সব ধরনের কার্যক্রম প্রতিহত করবে গৌরবোজ্জ্বল এই বাহিনী, এমনটাই প্রত্যাশা এনটিভি পরিবারের। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন, সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।